मुझको राणा जी माफ करना गलती मारे से हो गई। আয়ারল্যান্ডের সঙ্গে এই অবস্থা, তাহলে ইংল্যান্ডের সঙ্গে কেমন অবস্থা হতে চলেছে ভারতের সেটা একবার ভাব। তো আগামী 1 তারিখ থেকে কিন্তু ইংল্যান্ডের সঙ্গে 5টা টোটাল টি20 ম্যাচের সিরিজ শুরু হতে চলেছে। প্রথম খেলা হতে চলেছে রিভারসাইড গ্রাউন্ডে। তো এখানে অনেক কিছু আমাদের প্রশ্ন আসছে, আমরা প্রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি। এর মধ্যে একদিকে আছে জোফরা আর্চার, যে একাই কিন্তু কাফি, আর কোনো নাম দরকার নেই ইংল্যান্ডের তরফ থেকে। আর ইন্ডিয়ার কিন্তু শ্রেয়াস আয়ারের প্রথম সিরিজ হারার পরে সেকেন্ড সিরিজে আরও একটা চান্স পাচ্ছে শ্রেয়াস আয়ার নিজেকে প্রমাণ করার অ্যাজ এ ক্যাপ্টেন এবং অ্যাজ এ প্লেয়ারও বলা যেতে পারে। নাহলে শ্রেয়াস আয়ারের কিন্তু জায়গা এখানে ডামাডোল হয়ে রয়েছে অলরেডি, মানে প্লেয়ার হিসাবে না হলো ক্যাপ্টেন হিসাবে কিন্তু ডামাডোল হয়ে রয়েছে। তো লাস্ট সিরিজে এরকম লজ্জাজনক হারের পরে বর্তমানে ইন্ডিয়ার অবস্থা কি হয়ে রয়েছে, কি কি চ্যালেঞ্জেস আসতে চলেছে ইংল্যান্ডের সঙ্গে খেলতে গিয়ে। তারপরে হচ্ছে গিয়ে শ্রেয়াস আইয়ারের যে টিম রয়েছে তার মধ্যে 3টে যে রিপ্লেসমেন্ট হতে পারতো, ঠিক আছে, কি রিপ্লেসমেন্ট হলে টিমটা আরও টিম সিলেকশন বেটার হতে পারতো, যেটা এই স্কোয়াডের মধ্যে কিন্তু আমরা দেখছি না, সেটা নিয়ে আলোচনা করব। তারপরে হচ্ছে সবথেকে বড় কোশ্চেন যেটা, বৈভব সূর্যবংশী কি প্লেইং 11-এ চান্স পেতে পারে কি পারে না, সেগুলো নিয়ে আলোচনা করবো। আর শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সি ফর্ম, এগুলো নিয়ে তো বললাম। বেস্ট 11 কি হতে পারে সেগুলো নিয়ে ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব। শেষ অবধি দেখে যাবেন ভিডিওটা। আপনারা দেখছেন ফেল ক্রিকেটার্স চ্যানেল, আমি সুদীপ্ত এবং শান্তনু আপনাদের হোস্ট। তো আজকের ভিডিও শুরু করছি ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের ফার্স্ট ম্যাচের প্রিভিউ। তো প্রথমে একটু রিসেন্ট পাস্টের কথাই বলে নিই আমরা। এত বড় যে একটা অপমান সহ্য করতে হলো আয়ারল্যান্ডের কাছে, অঘটন মানে কি, একটা ম্যাচ হারে মানা যায়, ঠিক আছে, 2খানা ম্যাচ, তাও আবার সিরিজ হার 12 বছর পরে, 12 ম্যাচ পরে, সরি 12 ম্যাচ পরে, 12 বছর বলছি আমি, 12 ম্যাচ পরে 1050 দিন পরে এসে কিন্তু ইন্ডিয়া কোনো টি20 সিরিজ হারলো। সূর্যকুমারের আমলে হলো না, সেটা হলো শ্রেয়াস আয়ারের আমলে। আমরা কিন্তু এটা কেউ এক্সপেক্টই করিনি। আমরা শুধু কি ভেবেছিলাম যে জাস্ট হাতটা গরম করতে যাচ্ছে, শেখবে একটুখানি হাতটা আয়ারল্যান্ডে গিয়ে, তারপরে ইংল্যান্ডকে ধুতে যাবে। পুরো পাশাই পাল্টি খেয়ে গেছে একদম বলতে গেলে এখানে, ঠিক আছে। তো ইন্ডিয়া টিমের থেকে কিন্তু এটা খুব কনসার্নিং একটা ব্যাপার। একটা ম্যাচের জায়গায় 2টো ম্যাচ হেরেছে, তার মানে নিশ্চয়ই কোনো প্রবলেম আছে ভিতরে। আয়ারল্যান্ডের সঙ্গে হেরে যাবে এটা কিন্তু আমরা কেউ ভাবতেও পারিনি। আয়ারল্যান্ড কিন্তু থার্ড টিম, ওদের যে ফার্স্ট টিমও না, ওদের 5টা প্লেয়ার, মেন প্লেয়ার কিন্তু বসা রয়েছে। তারপরে গিয়ে এই টিম যদি ইন্ডিয়াকে হারিয়ে দেয় তাহলে তো অবশ্যই চিন্তার বিষয় রয়েছে। যার জন্য আমরা ইংল্যান্ডের প্রিভিউর মধ্যে একবার এটা ছোট্ট করে বলে নিলাম যে এখন বর্তমানে ইন্ডিয়ান টিমের অবস্থাটা কি রয়েছে। খুব খারাপ, খুব খারাপ মানে খুবই খারাপ। তো হ্যাঁ, তো যে আমরা এখন দেখি যে ইংল্যান্ডের সঙ্গে ইন্ডিয়ার কি রেকর্ড রয়েছে রিসেন্টে। তো লাস্ট যে আমরা সিরিজটা জানি ইন্ডিয়ার সঙ্গে খেলা হয়েছিল, ইন্ডিয়ার মধ্যে ইংল্যান্ডে না, ইন্ডিয়ার সঙ্গে যদি আমরা লাস্ট বলি তাহলে 5টার মধ্যে 5টা টি20 কিন্তু জিতেছিল ইন্ডিয়া, ঠিক আছে, সেখানে। আর লাস্ট ম্যাচটা যদি আমরা বলি, লাস্ট ম্যাচে কিন্তু কোন ম্যাচ মনে আছে তোর? হ্যাঁ, 253 ওয়ার্ল্ড কাপের ম্যাচ, হ্যাঁ একদম মানে রক্ত গরম করা ম্যাচ ছিল। জেকব বেথেলের সেই সেঞ্চুরি মনে আছে নিশ্চয়ই আপনাদের। তো সেই ম্যাচটা ছিল কিন্তু ইংল্যান্ডের লাস্ট ম্যাচ। আর টোটাল যদি তুই এমনিও ধরিস হেড টু হেড 12টা-18টা রয়েছে, ইন্ডিয়া 30টা খেলার মধ্যে 18টায় কিন্তু ইন্ডিয়া এগিয়ে রয়েছে। তো ইংল্যান্ডের সঙ্গে এখন সেটা কিছু প্রশ্ন উঠছে না। ইংল্যান্ডের টিম যদি আমরা দেখি, ইংল্যান্ডের টিমও খুব শক্ত লাগছে দেখতে। ইন্ডিয়ান টিম অন পেপারে যদি আমরা দেখি সেটাও খুব শক্ত লাগছে দেখতে। 3টে চেঞ্জেস যেটা বললাম সেটা তো আসছে, সেটার উপরে আসবো আমরা আলাদা করে। তো এটা আছে। তারপরে স্কোয়াড যদি দেখি, ইন্ডিয়ার কি স্কোয়াড রিলিজ করেছে, স্কোয়াড কিন্তু একই আয়ারল্যান্ডের স্কোয়াডই, শুধু বরুণ চক্রবর্তী ঢুকেছে আর নীতিশ কুমার রেড্ডির জায়গায় হচ্ছে তোর এসছে, সুয়ান শেরগে এসছে, ঠিক আছে। হ্যাঁ, আগে সিরিজেও ছিল। তো এই কিছু কিছু চেঞ্জেস আছে, যেখানে বেশি কিছু চেঞ্জেস নেই। ইংল্যান্ডের স্কোয়াড যদি দেখে আমরা, ইংল্যান্ডের স্কোয়াডের মধ্যে সেই রিসেন্টে ওরা যারা খেলছে, টম ব্যান্টন নতুন ঢুকেছে, জশ বাটলার, স্যাম কারান, তারপরে ফিনশট, এরা তো আগে ছিলই, লিউক উড এ নতুন আছে, সাকিব মাহমুদ যে আমরা দেখছি উইল জ্যাক্স রয়েছে, এটা তো পুরোনো প্লেয়ার, স্কোয়াড থাকবে, শক্ত স্কোয়াড। ইংল্যান্ডের টি20 নিয়ে কোনো রকম কোনো প্রবলেম নেই আমি মনে করি, টেস্টে যা প্রবলেম, ঠিক আছে। তো এটা ছিল আমার কোশ্চেন। হচ্ছে স্কোয়াড নিয়ে যদি থেকে থাকে, সেটা হচ্ছে রিঙ্কু সিং ইন্ডিয়ান স্কোয়াডে নেই কেন, কোন দোষে ওকে বাদ দেওয়া হয়েছে, আমাকে সেটা বলতে। সেটাই তো, যেখানে লাস্ট বিশ্বকাপের স্কোয়াডে কেন প্লেইং 11 আমরা ইন্ডিয়ান টিমকে কি চিনি, যে ইন্ডিয়ান টিম স্কোয়াড চেঞ্জ করবে না, যে যতদিন না কেউ কিছু ভুল করছে। এক তো রিঙ্কু সিংকে ওয়ার্ল্ড কাপে চান্স দেওয়া হয়নি, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই রিঙ্কু সিং যদি আয়ারল্যান্ডের ট্যুরের মধ্যে থাকতো, আমি বলছি না যে 100% এটা হতে পারতো, কিন্তু রিঙ্কু সিংয়ের আমরা যা ট্র্যাক রেকর্ড দেখেছি, রিঙ্কু সিং কিন্তু দায়িত্ব নিয়ে ম্যাচ বার করেছে। আমার তো 3টে ম্যাচের কথা একদম পরিষ্কার মনে আছে, যেটা হচ্ছে আয়ারল্যান্ডের সঙ্গেও ম্যাচ ছিল সেই সময়, ঠিক আছে। তো রিঙ্কু সিং কিন্তু
কিন্তু এই জায়গাটা থাকলে দায়িত্ব নিয়ে খেলতে পারতো। আর রিঙ্কু সিং এর এমন কিছু ভুলও করেনি, আইপিএলও ডিসেন্ট গেছে, 450 রানের আইপিএল গেছে। যদি এখান থেকে ভুল করতো কিছু, আইপিএল একদম ফ্লপ, তাহলে না বুঝতে পারতাম যে রিঙ্কু সিংকে এখানে নেয়নি, তার কারণ রয়েছে। রিঙ্কু সিংকে বাদ দেওয়ার আমি কোনো কারণ দেখছি না। গৌতম গম্ভীর কিন্তু এখানে একটা হিপোক্রেসি বোঝা গেল গৌতম গম্ভীরের, যে ও কিন্তু মনের মতো করছে এখানে। শুধু গৌতম গম্ভীর না, আমি সিলেক্টরদের কথাও এখানে নিয়েই বলবো। এই সিলেক্টরের কথা মনে পড়লো, সিলেক্টর যদি মানে সাচ্চা যদি পারফরমেন্স বিচার করতো না আইপিএল থেকে অন্তত, তাহলে কিন্তু এখানে 2-3টে নাম কিন্তু একদম পুরো একদম স্কোয়াডে একদম থাকার একদম 200% চান্স। অবশ্যই, যেরকম আমি বলে দিচ্ছি রাজাত পাতিদার, হ্যাঁ ওইটার উপরে আসবো, ওটার উপরে আসবো, রিপ্লেসমেন্ট গুলো দিয়ে বলছি, টিম স্কোয়াডের উপরে বলে দিই। আর আরেকটা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে হার্দিক পান্ডিয়া, তো জানি আমরা যে চটিল রয়েছে। জাসপ্রীত বুমরাকে কি ইংল্যান্ড সিরিজে দরকার ছিল না? অবশ্যই দরকার ছিল। ওর 4 ওভার করতে গিয়ে একটা ম্যাচের মধ্যে কত ওয়ার্কলোড ম্যানেজমেন্ট লাগে আমাকে বল। হ্যাঁ এই জায়গাতে হ্যাঁ আমি মানলাম 5টা দরকার ছিল না, 5টা খেলবে না, 3টে খেলবে। যে যখন আমি সিরিজ আমি ক্যাপচার করে নেবো তখন আমি যাকে তাকে খেলাতে পারবো, ঠিক আছে। কিন্তু জাসপ্রীত বুমরাকে আমরা মনে করি এখান থেকে জাসপ্রীত বুমরা এই স্কোয়াডের মধ্যে থাকা উচিত ছিল, এবং এমার্জেন্সিতেও আনতে পারতো আয়ারল্যান্ড ইয়ের পরেও, ঠিক আছে। জাসপ্রীত বুমরা মানে এলিট প্লেয়ার, তো হাত দিতে চায় না, মানে যেহেতু প্লেয়াররা আজকাল আর কি বিসিসিআর থেকে বড় হয়ে গেছে আর কি। হ্যাঁ, তো আমরা দেখি এটা বিসিসিআই একটা কালচার রয়েছে, আমাদের ইন্ডিয়ান ক্রিকেটে এটা কালচার রয়েছে। কিন্তু আমি মনে করি না জাসপ্রীত বুমরা অত ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দরকার আছে। এরপরে কোনো এরকম বড় কোনো টেস্ট সিরিজও নেই, মানে একদম রিসেন্টলি নেই কোনো রকম বড় টেস্ট সিরিজ নেই, তাহলে জাসপ্রীত বুমরা কিন্তু এখানে খেলতে পারতো। এটা ওডিআই তো ছিল না, ওডিআইতে তো আছেই। তো এটা গেল। তারপরে হচ্ছে তোর যেটা তুই বলছিলি যে রিপ্লেসমেন্ট, 3টে এমন রিপ্লেসমেন্ট বলছি যেটা কিন্তু টিমের মধ্যে হলে টিমটা আরো বেশি বেটার লাগতো, এবং এখান থেকে কিন্তু এটা ইন্ডিয়া খুব বড় ভুল করেছে। যেমন তুই যে প্রথম কথাটা বললি জন্য কিন্তু এখান থেকে শুরু হলো, কিন্তু এটা মনে কর, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ যদি না এই অঘটনটা না ঘটতো তাহলে এত প্রশ্ন আমাদের মধ্যে যেমন তুই রাজাত পাতিদারের কথা বললি, তো তিলক, আমি তো বলবো এখানে যদি আমাদের চয়েস ধরেন আপনারা, তিলক বর্মা টি20 টিমে আমি জায়গা দেখছি না ভাই। তিলক বর্মার বদলে পরিষ্কারভাবে রাজাত পাতিদার খেললে এখান থেকে কিন্তু 5 নম্বরে ইন্ডিয়ার হয়ে খেলতে পারতো। অবশ্যই তিলক বর্মার বদলে রাজাত পাতিদার, এই একটা চেঞ্জ দরকার ছিল। আর তিলক বর্মাকে ভাইস ক্যাপ্টেন বানানোর, ও যদি রিসেন্টলি না সরেছে ভাইস ক্যাপ্টেন থেকে, তাহলে আমাদের চ্যানেলে এসে আপনারা গালাগালি দিতে পারেন। আমি এই ইংল্যান্ডের সিরিজে দেখ, ইংল্যান্ডের সিরিজে যাক। তো তিলক বর্মার জায়গায় রাজাত পাতিদার। আরেকটা চেঞ্জ যা আছে সেটা হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় ভুবনেশ্বর কুমার। 200% আশা করছি আপনারাও এগ্রি করবেন এটা নিয়ে। প্রসিদ্ধ কৃষ্ণা টি20তে কিন্তু এরকম ভাবে চলে না, ফিট না টিমের মধ্যে। ভুবনেশ্বর কুমার যে ফর্মটা দেখিয়েছে, অন্তত 2028 অব্দি ভুবনেশ্বর কুমারের এখানে জায়গা পাওয়া উচিত ছিল। আর একটা যেটা চেঞ্জ সেটা হচ্ছে সুয়ান শেরগে বা হচ্ছে ওয়াশিংটন সুন্দর, যে কোনো একজনের বদলে কৃণাল পান্ডিয়া। একটা প্লেয়ার আসতো ওয়াশিংটন সুন্দরের থেকে, কৃণাল পান্ডিয়ার ব্যাটিং এবিলিটি টি20 ক্রিকেটে ভালো, ওডিআই বা টেস্ট নিয়ে কিন্তু জাজ করবেন না এখানে। টি20 ক্রিকেটে ভালো, আর কৃণাল পান্ডিয়া স্ট্রিট স্মার্ট বোলার, ওয়াশিংটন সুন্দরের থেকে অনেক ভালো বল করে টি20-র মধ্যে। শুধু এটা তো সবাই জানে, এটা আছে, বুদ্ধি আছে। তারপরে ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ রিসেন্টলি যদি আমরা ধরি, তোর আরসিবির হয়ে এরকম ভাবে খেলে দিয়েছে পুরো সিজনে, চ্যাম্পিয়ন সিজন পরপর 2 বছর, ঠিক আছে। তার আগের বছর ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ ছিল কৃণাল পান্ডিয়া। আমি মনে করি এখানে একটা জায়গা ভাই প্রাপ্য ছিল এই টিমটা হতো বলতো। হ্যাঁ, আপনারা কমেন্ট করে জানান যে আপনারা এই তিনজনকে কি চাইছিলেন টিমের মধ্যে যদি থাকতো, কেমন হতো না হতো, ঠিক আছে। তো এখান থেকে এরপরে এই কোশ্চেন গুলো ছিল। বেস্ট 11 এর উপরে আসি আমরা। বেস্ট 11 মানে যা আছে ভাই সেটা নিয়ে আমরা বেস্ট 11 তো ইংল্যান্ডের দিয়ে প্রথমে শুরু করছি, ইন্ডিয়াটার আসার আগে। ইংল্যান্ডের বেস্ট 11 আমরা যদি রিসেন্টলি ধরি যে ইংল্যান্ড কোন টিমের সঙ্গে খেলছে, তাহলে এখান থেকে ভাই পরিষ্কার হিসেবে ফিল সল্ট আর জশ বাটলার এই দুজন ওপেনিং করছে। তারপরে জেকব বেথেল 3 নম্বরে আসছে, হ্যারি ব্রুক 4 নম্বরে আসছে, হ্যাঁ 5-এ টম ব্যান্টন, 6-এ উইল জ্যাক্সকে এখন নিচে মানে ধাক্কা দিয়ে দেওয়া হয়েছে। ও যেগুলো খেলে তোর কাউন্টি না লিগগুলো খেলে, যে লিগগুলোর মধ্যে ওপেনিং এ খেলে, হ্যাঁ। তো উইল জ্যাক্স রয়েছে 6 নম্বরে এখানে। তারপরে হচ্ছে স্যাম কারান রয়েছে সাথে, হ্যাঁ স্যাম কারান সাথে রয়েছে। উইলিয়াম ডসন রয়েছে। লিয়াম ডসন তো অন্য কিছু। উইলিয়াম ডসন তো উইলিয়াম ডসন রয়েছে, ও অলরাউন্ডার একটা ভালো। তারপরে আর্চার রয়েছে, জোফরা আর্চার। তারপরে লিকুড অথবা সাকিব মাহমুদ, আর হচ্ছে আদিল রাশিদ। এটা কিন্তু ইংল্যান্ডের টিম হতে চলেছে। এখানে সাকিব মাহমুদ কিন্তু আগেরবার ইন্ডিয়ার এগেনস্টে এসে ভালো বল করেছিল, ঠিক আছে। তো সাকিব মাহমুদ একজন আছে, যেটা ভিসার প্রবলেম হয়েছিল যে আগেরবার এসে। তো ইংল্যান্ডের মোটামুটি এটা প্লেইং 11 হতে চলেছে।
ইন্ডিয়ার প্লেইং 11-এ আসার আগে একটা প্লেয়ার নিয়ে সেটা কথা বলতে হবে, সেটা হচ্ছে বৈভব সূর্যবংশী। সবার মনে যে কোশ্চেনটা এখন বর্তমানে চলছে, বৈভব সূর্যবংশী চারিদিকে হুডিং লেগে রয়েছে, প্লেয়াররা বাইরে থেকে দর্শকরা বাইরে থেকে আসছে, বোর্ড নিয়ে আসছে, বৈভব সূর্যবংশী কোথায়? 15 বছরের বাচ্চা, হ্যাঁ 15 বছরের বাচ্চা ভার্সেস জোফরা আর্চার। আমরা কি আজকেও দেখতে পারবো এই জিনিসটা? ইন্টারন্যাশনাল পারবো? ঠিক আছে, পারবো কি? এটাই পারবো না, পারবো না। কারণ যদি সব কিছু বাদ দিয়ে টিমের যে অ্যাসিস্ট্যান্ট কোচ মেন্টার রয়েছে তার কথাও যদি আমরা ধরি, তাহলে কিন্তু এখানে মানে রায়ান টেন দেশকাতের কথা বলছি, ও কিন্তু এসে বলেছে যে এখনও অবধি বৈভব সূর্যবংশীকে ওয়েট করতে হবে। তার কারণ আমি বুঝতেও পারছি, এমন কোনো কঠিন ব্যাপার না। সঞ্জু স্যামসনের মতো প্লেয়ার, অভিষেক শর্মার মতো প্লেয়ারকে এখানে ইন্ডিয়া এখন বসাতে পারবে না, কারণ সঞ্জু স্যামসন যেই খেলাটা দেখিয়ে এসছে, তুই যদি ওভারঅল স্ট্যাটসও দেখিস তাহলে কিন্তু খুব একটা সঞ্জু স্যামসনের খারাপ নেই। 150 স্ট্রাইক রেট রয়েছে, রিসেন্টলি অনেক রানও করেছে। এই যদি একদম রিসেন্ট পাস দেখিস তাহলে সেখানে অসুবিধা আছে একটু। লাস্ট ম্যাচে 0, আয়ারল্যান্ডের সিরিজে 0 করেছে, 5 করেছে। কিন্তু তার আগে দেখ ম্যান অফ তো প্লেয়ার অফ দ্য ম্যাচ, হ্যাঁ তার আগের যে 3টে ম্যাচ ছিল, 3টে ম্যাচে 80-90 রান করেছে ওয়ার্ল্ড কাপে, নিশ্চয়ই মনেই আছে আপনাদের সব। তো সঞ্জু স্যামসনকে এখানে বসাতে পারবে না। বৈভব সূর্যবংশী কিন্তু এখান থেকে এই স্কোয়াডের মধ্যে জায়গা পাচ্ছে না। হ্যাঁ পাবে, কখন পাবে? যদি ইন্ডিয়া জিতে যায় প্রথম 3টে ম্যাচ, তো আমি আশা করি এর মধ্যে ধরতেই হবে। যদি 3টে জিতে যায় অথবা 3টে যদি হেরে যায়, তার উপরে ডিপেন্ড করছে যে সঞ্জু স্যামসন বা অভিষেক শর্মার মধ্যে কাকে বসিয়ে দিয়ে। আমার মনে হয় সঞ্জু স্যামসনের গলায় বেশি ঝুলছে ঘন্টাটা, এটা ঠিক, অভিষেক শর্মার আগে আর কি। বিশেষ করে একটা এজ ফ্যাক্টরের ব্যাপার আছে। মানে কেন বলছি, যেহেতু ঈশান কিষান, এক্স ফ্যাক্টর কেন বলছি, যেহেতু ঈশান কিষান কিন্তু পারফেক্টলি একদম চুমু দিয়ে উইকেট কিপার, ঠিক আছে, কোনো রকম তার জন্য যে মানে ঘন্টা ঝুলছে, ঠিক আছে, সেটা হচ্ছে সঞ্জু স্যামসনের উপর। তাহলে এখান থেকে বৈভব সূর্যবংশী, তারপরে আমরা দেখতে পারবো এই সিরিজের মধ্যে, এইটুকু শিওর যে কিন্তু পরে দেখতে পারবো হারুক বা জিতুক। তো ইন্ডিয়ার প্লেইং 11-এর উপরে আসি। ইন্ডিয়ার প্লেইং 11 কেমন হতে পারে? সিমিলারলি ইয়ের উপরেই রয়েছে, আয়ারল্যান্ডের মতোই রয়েছে, কিন্তু 2-1টা চেঞ্জ হতে পারে। সেটা হচ্ছে আমরা দেখেছিলাম যে 3 নম্বর অলরাউন্ডার খেলাতে, মানে ওয়াশিংটন সুন্দর অথবা সুয়ান শেরগে হয়তো এই সিরিজের মধ্যে একটা স্পেশালিস্ট বোলার খেলা। কেন? তার কারণ আছে। তুই বল কি বলছিলি? মানে কেন বলছি বলতো, যেহেতু 8-9 নম্বর অবধি আমার টি-20তে দরকার নেই, যে 8 নম্বর অবধি দরকার আছে, আমি মানলাম। সেখানে হর্ষিত রানা ভালো ব্যাটিং করছে, 9 অবধি আমার দরকার নেই না। আনডাউটলি হর্ষিত রানা 8 নম্বরে ভালো ব্যাটিং করছে। যেহেতু কতবার 8 বলে 20 মনে হয় 8 বলে 20 করেছে, 9 বলে 20 করেছে। তার আগের ম্যাচে ভাব, তার আগে আমার একটা ম্যাচ মনে হচ্ছে 50, ওই ম্যাচে জিততে পারিনি আমরা, 50 মেরে গেছে একটা, ঠিক আছে। তো আমি মনে করি ঠিক আছে 8 নম্বর। তো টিমটা কেমন হতে পারে এখান থেকে? সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, 3 নম্বরে ঈশান কিষান, 4-এ এখানে শ্রেয়াস আয়ার আসবে, 5-এ তিলক বর্মা, 6-এ অক্ষর প্যাটেলকে নামাচ্ছে এখন শিবম দুবের আগেতে। তো 7 নম্বরে শিবম দুবে, 8 নম্বরে হর্ষিত রানা, আর 3টে ফাস্ট বোলার, 2টো ফাস্ট বোলার আছে আর্শদীপ সিং, আর প্রিন্স যাদব খেলবে এখানে। প্রসিদ্ধ কৃষ্ণার আগে কিন্তু এর জায়গা রয়েছে, আমার মনে প্রিন্স যাদব খেলবে, কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণাকে এখন দেবে না, রিসেন্ট ফর্মের জন্যই দেবে না। প্রসিদ্ধ কৃষ্ণা, প্রিন্স যাদব, আর হচ্ছে বরুণ চক্রবর্তী / রবি বিষ্ণয়। বরুণ চক্রবর্তী যদি থাকে, আমি মনে করি বরুণ চক্রবর্তীকে এখানে খেলানো উচিত, কারণ ও লাস্টে ফর্ম ফেরত পেয়ে। আর টি-20তে আমার তো কোনো ভাই প্রশ্ন নেই বরুণ চক্রবর্তী, না পরিষ্কার হিসাব ভাই। এখানে বরুণ চক্রবর্তীর মতো বেটার বোলার এখন টি-20তে ওয়ার্ল্ড ক্রিকেটেও খুব কম আছে, হয়তো 1 নম্বর বা 2 নম্বরেই থাকবে বরুণ চক্রবর্তী, ঠিক আছে। তো এখানে আমার বরুণ চক্রবর্তীকে নিয়ে ডাউট নেই। রবি বিষ্ণয় অবশ্যই লাইনে থাকবে, বৈভব সূর্যবংশী যেমন চান্স পাবে, ওখানে বরুণ চক্রবর্তীকে 1-2টো ম্যাচ বসিয়ে ওকেও দিতে পারে। কিন্তু প্রথম ম্যাচের জন্য কিন্তু আমাদের টিমের মধ্যে বরুণ চক্রবর্তী থাকছে, হ্যাঁ অলরেডি জয়েন করে ফেলেছে, এটা নিউজও চলে এসছে। তো এটা রয়েছে। আর হচ্ছে ইয়ের কথা বলি, চ্যালেঞ্জেস যদি বলি, চ্যালেঞ্জেস কি কি আসতে পারে এখানে। আর আরেকটা কথা বলে নিই যে সুয়ান শেরগে এই ধরনের প্লেয়াররা না এখন অবধি পাকেনি, এদেরকে পাকনামি করে টিমের মধ্যে রেখে আমি মনে করি না কোনো লাভ। মানে আমি তাই বলছিলাম যে ভাই প্রথম ম্যাচটা যে খেলেছিল দেখেছিলিস, নার্ভাসনেস, ভালো প্লেয়ার, নিঃসন্দেহে ভালো প্লেয়ার, 130-35-এ বল করতে পারে, ব্যাটিং করতে পারে, ব্যাটিং এর দৌলতে কিন্তু চান্স পেয়েছে এই টিমের মধ্যে, ঠিক আছে। আস্তে আস্তে গ্রুম করলে নীতিশ কুমার রেড্ডি যেমন উঠে এসেছে, এই সুয়ান শেরগে উঠে আসবে, কিন্তু এই সব জায়গায় আমি মনে করি না পেকে পুরো আসতে হবে, আর গৌতম গম্ভীর বাসটা খাবে যদি এখান থেকে খেলা হয়। তো চ্যালেঞ্জেস কি আসতে পারে? চ্যালেঞ্জেসের উপরে যদি আমরা আসি, সবার প্রথমে ইন্ডিয়ান টিমের শ্রেয়াস আয়ারকে নিয়ে বলতে চাই। শ্রেয়াস আয়ার কিন্তু একদম বাজে ফর্মের মধ্যে রয়েছে সেই আইপিএল থেকে। লাস্ট আয়ারল্যান্ডের সিরিজেও আমরা দেখেছি, 2টো ম্যাচে, একটা ম্যাচেও একটা মনে হয় 9 করেছে, আর একটা ম্যাচে নাম 10-এর নিচেই, সব 10-এর নিচেই রান করেছে। শ্রেয়াস আয়ার কিন্তু ফর্মে নেই।
তারপরে আছে হচ্ছে শ্রেয়াস আয়ারের সঙ্গে যে বাউন্সারের প্রবলেম, পরিষ্কার আবার কিন্তু সেই জিনিসটা দেখা একই যাচ্ছে। হবে। সেই তো জিনিসটা কিন্তু হ্যাঁ, আবার মাঝখানে আইপিএলও কিন্তু জিনিসটাকে ট্যাকেল করে ফেলেছিল 2 বছর ধরে, কিন্তু এখন কিন্তু বাউন্সারের আবার প্রবলেম দেখা যাচ্ছে। তো শ্রেয়াস আয়ারকে নিজের ফর্ম প্লাস ক্যাপ্টেন্সি বড় দায়িত্ব যখন পেয়েছে, ওখান থেকে নিজের দায়িত্ব বুঝতে হবে এবং ওর খেলাকে এলিভেট করতে হবে যাতে এখান থেকে ও নিজেকে অবশ্যই। টেকাতে পারে, মোদ্দা কথা হচ্ছে অবশ্যই। এটা। দ্বিতীয় কথা যেটা আছে, এরকম বাউন্সার ম্যানই আছে, সেটা হচ্ছে সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসনের রিসেন্ট যদি 5টা ম্যাচ দেখি আমরা, একটা ম্যাচে 27-0-5-0 এরকম করে কিন্তু রান রয়েছে 4টে ম্যাচে লাস্টে। এই জন্য তো প্রথমে সঞ্জু বললাম স্যামসনের কিন্তু গলায় যে ভাই ঘন্টা এই সিরিজ, ঝুলছে, আর এই সেই সিরিজ শর্ট বলেরই vital। প্রবলেম, প্লে ডাউন আউট হচ্ছে আমি যদিও। হ্যাঁ, আমি তো তাই বলছিলাম যে তোর সঞ্জু স্যামসং আর শ্রেয়াস আয়ার এই সিরিজটা বিভৎস ভাইটাল হতে হ্যাঁ, চলেছে হ্যাঁ, এই দুজনের অবশ্যই মধ্যে। 5টা ম্যাচের একটা বড় ম্যাচের কিন্তু একটা এক্সাম্পল হ্যাঁ, রয়েছে হ্যাঁ। এখানে, ঠিক আছে। তো সঞ্জু স্যামসনের আছে অক্ষর প্যাটেলের ব্যাটিং ফর্ম, অক্ষর প্যাটেলের কিন্তু সেরকম ব্যাটিং আমরা রিসেন্ট আর দেখতে পাচ্ছি না। বোলিংয়ে ঠিকঠাক আমি ঠিক তাও আছে, মনে করি না হ্যাঁ। অতটা কোনো প্রবলেম আছে, কারণ বোলিংয়ে নালে ব্যাটিংয়ে কিছু না কিছু করে। তবে অক্ষর প্যাটেলকে যেহেতু 5 নম্বরে 6 নম্বরে নামাচ্ছে, আর অক্ষর সেহেতু প্যাটেলকে আমি মনে করি ছাড়বে ওরা না, ঠিক আছে। অক্ষর প্যাটেলকে ছাড়ার কোনো হ্যাঁ, প্রশ্ন প্রশ্নই ওঠে না, নেই। ঠিক আছে। আমি মনে করি ভাইস ক্যাপ্টেন অক্ষর প্যাটেল বেটার ছিল, হ্যাঁ, better অনেক ছিল, ভালো ছিল, তো অবশ্যই। দেওয়া ছিল যখন একটা অনেক ভালো ছিল। experience-এর ব্যাপার ছিল এরা না। পাকনামি করে তিলক বর্মাকে দিতে গেল। তো এটা রয়েছে। তারপরে রয়েছে যদি বলি আমরা তিলক বর্মা স্ট্রাইক রেট, এটা কিন্তু একটা বড় বিষয়। শ্রীকান্ত কৃষ্ণমাচারী শ্রীকান্ত কি বলেছে বলতো, যে ও নিজের জন্য খেলছে, ঠিক হতেই আছে, এত পারে। বড় একটা হ্যাঁ, বয়ান হতেই দিয়ে। পারে। পরে আমি ভেবে দেখলাম যে টিমের জন্য ঠিক আছে, অনেক সময় অনেক সিচুয়েশন এরকম দাঁড়ায় কম স্ট্রাইক রেটে খেলতে হয়। না না, প্রশ্ন কিন্তু তখনই T20 তে অবশ্যই হ্যাঁ, প্রশ্ন তখনই উঠবে যখন ভাই ম্যাচ ফিনিশার করতে হ্যাঁ, পারবে না ভাই। আগের দিনও যদি লাস্ট ম্যাচটা দেখি হ্যাঁ, আমরা, তাহলে 17 ওভার 18 কি লাভ? ওভারের মাথায় যখন ওর দরকার ছিল হ্যাঁ, সব থেকে বেশি, তাহলে? তুই 100 স্ট্রাইক রেটে 50 করেছিস, ঠিক আছে, সব মানলাম, 50 এর কাছাকাছি সব যা করেছে, তুমি ম্যাচটা কিন্তু finish সেই করো। সময় থেকে আমার ফিনিশ করা দায়িত্ব। একটা ওটাই 6 হয়ে হচ্ছে যাওয়ার কথা। পরেও কিন্তু হ্যাঁ। সেকেন্ড বলে মারতে গিয়ে আউট হয়ে যাবে, তাহলে? ঠিক আছে, নাহলে এই ম্যাচটা 1 রানে হারিয়ে আমরা, আরে ভাই 12 1 রানে 13 হারি। কত রান, 12 রান করে মনে হয় ইয়ে ছিল, হ্যাঁ। রিকোয়ার্ড রানের মানে 12 4 ওভারে 50 রান হয় না, 48 রান ছিল আমার মনে আছে, 4 ওভারে 48, হ্যাঁ 12 করে রান ছিল। তাহলে তিলক বর্মা স্ট্রাইক রেট কিন্তু একটা বড় প্রশ্ন এসে দাঁড়াচ্ছে। দায়িত্ব নিয়ে খেলতে হবে ভাই তিলক বর্মার সাথে, আর ট্যাকেল করতে হবে। দুজন প্লেয়ার আছে আমি মনে করি, সেটা হচ্ছে আদিল রাশিদ আর জোফরা আর্চার। এই দুটো প্লেয়ার আছে, বহুদিনের হ্যাঁ, experience, বহুদিনের ভাই। এক্সপিরিয়েন্স এদের দুজনকে, তবে দেখতে ভালো লাগবে। অভিষেক শর্মা যদিও বা জোফরা আর্চারকে টেক অন করেছে অনেকবার, অভিষেক শর্মা স্ট্রাইক রেটও ভালো আছে ওর এগেনস্টে, ঠিক আছে, ঈশান কিষানের স্ট্রাইক রেট ভালো আছে ওর এগেনস্টে। জোফরা আর্চার নিয়ে প্রবলেম আছে, T20-তে যায় না, টেস্ট ক্রিকেটে তো হলে অবশ্যই থাকতে হলে। আর আরেকটা জিনিস যেটা ওয়ার্ল্ড কাপের কথা যদি একটুখানি হলো মনে থাকে, উইল জ্যাক্স যদি ওপেনিংয়ে বলে আসে, মানে পাওয়ার প্লের মধ্যে, ওকে উইকেট দিও না প্লিজ। হ্যাঁ। এটা হচ্ছে আমার রিকোয়েস্ট হাত জোর করে। আর উইল এদের জ্যাক্সের কিন্তু মতো strategy প্লেয়ারকে থাকতে পারে, হ্যাঁ। স্পিনার অভিষেক শর্মার এগেনস্টে অভিষেক দেবে, মানে শর্মা, দিচ্ছে, হ্যাঁ। ধরে রাখ তুই একটা, ঠিক আছে। তো যখনই পাওয়ার প্লে আসবে অভিষেক শর্মার এগেনস্টে কিন্তু উইল জ্যাক্স বলে আসবেই, তো ওকে উইকেটটা ওই জায়গাটায় না দিতে হলে ভালো হয় আর কি, এটা আমার অবশ্যই, হাম্বল রিকোয়েস্ট, ঠিক আছে। তো চ্যালেঞ্জেস এগুলো ছিল। অ্যাপ্রোচ কেমন হতে পারে পরিষ্কার হিসাব, এই মাঠের যদি আমরা রেকর্ড দেখে থাকি, টোটাল 6টা ম্যাচ ছিল, 6টা ম্যাচের মধ্যে 4টে ম্যাচ কিন্তু ফার্স্ট ব্যাটিং টিম জিতেছে, 2টো ম্যাচ কিন্তু সেকেন্ড ব্যাটিং টিম জিতেছে। আর ইন্ডিয়ার স্ট্রেংথ তো রয়েছে, আমরা ফার্স্ট ব্যাটিং জানি, পরিষ্কার টস যেত, ফার্স্ট ব্যাটিং করো, বড় স্কোর দাঁড় 220-30 যে করো, কনফিডেন্সটা ব্যাস। ছেলেপেলে হারিয়ে ফেলেছে চেস করতে গিয়ে, আমি মনে করি আর এক্সপেরিমেন্ট করার দরকার নেই এখানে। যেটা দাঁড়াচ্ছে আমার যা রেকর্ড রয়েছে এখানে, তো এখানে আমি মনে করি যে ফার্স্ট ব্যাটিং করে বড় একটা স্কোর দাঁড় করে, এটাই অ্যাপ্রোচ হতে পারে। আর হচ্ছে ভুংবাং শটে একটুখানি সামালকে ভাই, হ্যাঁ ভুংবাং বাজে মাঝে শট দিয়ে আর আউট হয়ে ওদের উইকেট দিয়ে চলে ওদের ওদের কিন্তু বোলাররা কিন্তু সেরকম নেই। জোফরা আর্চার যদি বাদ দিয়ে ধরিস, আদিল রাশিদ একটা স্পিনার রয়েছে, স্পিনারে এখানে সেরকম কোনো কাজ নেই। মেন হচ্ছে পাওয়ার প্লের মধ্যে বল যে হারকাত করে, যেটাকে বলে সুইং করে সুন্দর করে, ওই জিনিসটাকে ট্যাকেল করতে হবে ভালো করে। তো আর সেরকম লিউকুড আছে, সাকিব মাহমুদ আছে, ঠিক আছে, এরকম উইলিয়াম ওটা এক্সপেরিয়েন্স না, কিন্তু হ্যাঁ, কিন্তু যেহেতু ইংল্যান্ডের পিচ তো, মানে ইংল্যান্ডের প্লেয়ার তো, তো ভাই ওদেরকে ভরসা করে তো একটু তো মুশকিল এখানে আছে। স্যাম কারান রয়েছে, ঠিক আছে। তো যাই হোক, এখানে দাঁড়াবে, যদি এখান থেকে আমরা প্রেডিকশনের কথা বলি, যে প্রেডিকশন কি হতে পারে, ম্যাচের প্রেডিকশন বল তুই, কত কথা ভাই লাস্ট সিরিজের প্রেডিকশন সিরিজ আমার মাথা শুধু ঘুরছে ভাই, ঠিক আছে 5-0 ছিল, 5-0 ঠিক আছে, ওটা না, ঠিক আছে, ওটা ভাই ইন্ডিয়ার ইন্ডিয়ার পিচে মাটিতে ছিল, ভাই, ওটা ইন্ডিয়ার নিয়ে পিচে আমরা এখন ভুলেই গেছি, ঠিক আছে। এখন যে রিসেন্ট হচ্ছে 5টার মধ্যে আমার মনে হচ্ছে ইংল্যান্ড 3 আর ইন্ডিয়া 2, মানে 3-2। তার মানে তুই এই পথে যাচ্ছিস, তাই তো? পথে ভাই কিছু করার নেই, ঠিক আছে, এটা হয়তো দর্শকরা কিছু এইটাই বলতে পারবে, তুই এইটাই আমার যেটা প্রেডিকশন আছে, এটা উল্টো। এটাকে উল্টো। ইন্ডিয়া 3, তুই ইন্ডিয়ার আর ফেভারে, হচ্ছে হ্যাঁ ইন্ডিয়ার ফেভারে 3-2 বলছি, আর দর্শকের তুই কিস্তি ইংল্যান্ডের গায়ে। ফেভারে 3-2 বলছিস, ঠিক আছে। ঠিক আছে। আপনারা আপনাদেরটা কমেন্ট করে জানাবেন, অবশ্যই। ঠিক আছে, যে আপনাদের মনে হয় কি প্রেডিকশন, যে কোন সিরিজ কি লাস্টে গিয়ে কি দাঁড়াতে মোদ্দা পারে, কথা কত- হচ্ছে ইন্ডিয়া এই সিরিজ হারছে, হ্যাঁ, তবে আর একটা চান্সও আছে, বৃষ্টি হওয়ার চান্স আছে 50% এটা আলাদা, সেটা তো উপরওয়ালা হাত মে হ্যাঁ। আর সব থেকে বিরক্তিকর ব্যাপার কি জানেন তো,
হ্যাঁ ম্যাচের এই টাইমে একটা জিনিস আমরা জানি না যেটা কিভাবে আমরা করব, cover করতে আমাদের পারবো অফিস কিনা। কাজকর্ম সব ছেড়ে হ্যাঁ, হ্যাঁ, সব হ্যাঁ। ছেড়ে কিন্তু আমরা এই ভিডিওটা আপনাদের জন্য বানাই অনেক রকমে, অনেক টাইম ম্যানেজমেন্ট করে, কিন্তু রাত 10টায় যখন ফার্স্ট খেলা শেষ ম্যাচটা হচ্ছে মানে কি বলবো 1:30টার একটু সময় খেলা consider- শেষ হবে কি 1:30 একটু 2টোর সময়, consider ঠিক আছে? নিজেরা করতে পারবো এবার কিনা আপনারা সেটা একটু দেখা। কমেন্ট করে জানান, আমাদের সুবিধা হয় তাহলে যে সন্ধ্যেবেলা করে যদি ভিডিও দিই, ঠিক আছে? আমরা চেষ্টা করব, আমাদের হ্যাঁ, হ্যাঁ। যথাযথ চেষ্টা যেহেতু করব 5টা আছে যেন তো, আমরা আনতে 5টা পারি T20 ভিডিওটা। আছে তো, আমরা 2-3টে নিয়ে আসবো, হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে? দুটো যদি হ্যাঁ, 5টা পারি হ্যাঁ, 5টাই নিয়ে 5টা আসবো, কেন নিয়ে নিয়ে আসবো? আসবো না? হ্যাঁ। এটা আপনারা কমেন্ট করে জানান, আর সাপোর্টে থাকবেন এরকম করে যেমন সাপোর্ট দেখাচ্ছেন। আজকের মতো এটুকুই রাখছি, ভালো লেগে থাকলে যাওয়ার আগে একবার চলো। লাইক করে দিয়ে যান ভিডিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে যান, আর বেল নোটিফিকেশন দাবিয়ে দেবেন যেন আসলে সবার আগে পেয়ে যান আপনারা। আজকের মতো এটুকুই রাখছি, গুড বাই।